কিছুক্ষণ আগে একটা টক শো দেখছিলাম, আমাদের ইলিয়াস ভাইয়া পিনাকিদা বাংলা এডিশন যে নতুন একটা মানে হয়েছে না, নিউজ পেপারস হয়েছে না বাংলাদেশে, তাদের অনলাইন এবং প্রিন্ট লাইন ভার্সন সম্ভবত দুটি আছে। ওই বাংলা এডিশনের নাম শুনেছেন আপনারা ইলিয়াস ভাইয়ের মুখে এর আগেও। তো এখন সেই বাংলা এডিশনের বিশেষ আয়োজন, ওই সেই টক শোতে আমাদের ইলিয়াস ভাই এবং পিনাকিদা দুজন এসেছেন। তো তাদের নানান রকম সুখ দুঃখ নিয়ে সেখানে আলাপ আলোচনা হচ্ছে, তো আমি সেখানে ছিলাম। তো এখন তাদের আলাপ আলোচনার এক পর্যায়ে মাহমুদুর রহমান ভাইয়া আপনারা জানেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাইয়া, উনি কিন্তু অনেকে নির্যাতিত একজন ব্যক্তি। মাহমুদুর রহমান ভাইয়ের নামটা শুনলে আমার চোখের সামনে ভেসে ওঠে, বা আমার দেশ পত্রিকার নামটা শুনলে সেটা হলো রক্তাক্ত একটা মানুষ, মাথা থেকে রক্ত পড়তেছে, শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে, শার্ট টার্ট ছিঁড়ে ভিড়া অবস্থা। তো তাকে সম্ভবত ছাত্রলীগের হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনী কেউ কিছু একটা হবে, তো তারে মায়ের গোতা দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে এবং সে থানায় যাচ্ছে মামলা করার জন্য। তো ওরকম একটা ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবে রয়েছে। এটা আজ থেকে অনেক আগের ভিডিও, সম্ভবত এটা 2017-18 সাল হবে। তো এই ঘটনার পরপরই কিন্তু মাহমুদুর রহমান সাহেব দেশ ত্যাগ করেন এবং উনি দেশ ত্যাগ করে মালয়েশিয়াতে যান। তো মালয়েশিয়া যাওয়ার পর ঘটনাক্রমে আমাদের জুলকারনাইন সায়ের, যাকে আমরা শখ করে সামি ভাইয়া ডাকি, তো সে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে দেশবাসীকে জানান যে তোমরা মাহমুদুর রহমান ভাইয়া বর্তমানে যে কিনা বাংলাদেশে বেশ ভালো একটা অবস্থানে রয়েছে, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। এবং কিছুদিন আগে আমি তাকে দেখলাম বাংলাদেশের যে শহীদ মিনার আছে না, শহীদ মিনার ওই যে হাদির হত্যাকারীর বিচারের দাবিতে সেখানে কিন্তু একটা শপথ অনুষ্ঠান হয়েছিল। সেখানে শহীদ মিনারের সামনে একটা শপথ অনুষ্ঠান হয়েছিল। তো সেই শপথ অনুষ্ঠানে উনি সবাইকে আইনা, যারা কিনা জুলাই যোদ্ধা ছিলেন বিশেষ করে তাদের, এবং ওইখানে আপনাদের ওই হাসনাত আবদুল্লাহ থেকে নিয়ে শুরু করে সার্জিস আলম, তারপরে নাহিদেরও বেশি সবাই ছিলেন। তো সেখানে তারা বায়াত, যেটাকে আরবিতে বলে বায়াত মানে কি শপথ নেওয়া, তো তারা সেখানে হাতে হাত রেখে একে অপরের শপথ দিচ্ছিলেন যে হাদি হত্যাকাণ্ডের বিচার তারা করেই ছাড়বেন বাংলাদেশের মাটিতে। তো এখন সেই যে বায়াতের যে অনুষ্ঠানটা চলছিল, সেই বায়াতের অনুষ্ঠানটা নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের মাহমুদুর রহমান ভাইয়া। তো আমি ইউটিউব ফেসবুকে দেখেছি তার সেই বায়াতের ঘটনাটা। তো এখন দেখেন উনি স্বাভাবিকভাবে বোঝা যায় জুলাই যোদ্ধাদের মধ্যে একজন ছিল হাদি ভাইয়া, সে এখন মারা গেছে এবং তার মৃত্যুর বদলা নেওয়ার জন্য যারা কিনা আসবে, তো স্বাভাবিকভাবেই তারাও হবে এক একজন ত্যাগী নেতা এবং কঠিন মাত্রায় বাংলাদেশ প্রেমী। তো এখন সবই ঠিকঠাক ছিল। মাহমুদুর রহমান ভাইয়া দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আওয়ামী লীগের অত্যাচার আসতে পারেনি। তা আওয়ামী লীগের সরকার তো এখন নাই, হাতুড়ি বাহিনী হেলমেট বাহিনীও নাই, ছাত্রলীগের অস্তিত্ব নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধই। তো এখন মাহমুদুর রহমান ভাইয়া ওই মালয়েশিয়া থেকে এসেছেন বাংলাদেশে। তো জুলকারনাইন সাইডের যে কথাটা বললাম আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে, তো সামি ভাইয়া কী করছে, বহুত পোংটা বুঝছেন, আমাদের সামি ভাইয়া বহুত পোংটা কই থেকে খবর পায়। আমার মনে সামি ভাইয়ের লিঙ্ক আছে বিভিন্ন জায়গায়, বুঝছেন, সোর্স আছে, স্পাই আছে, বুঝছেন, সিক্রেট এজেন্সি আছে তার, বুঝছেন, বিভিন্ন সিক্রেট এজেন্টস আছে তার, নাইলে খবর পাই কোত্থেকে। তো আমাদের মাহমুদুর রহমান ভাইয়া বাংলাদেশে যখন মালয়েশিয়া থেকে এসেছেন গত বছর, তখন যে পাসপোর্টটা ব্যবহার করছে সালে, সে পাসপোর্টটা ছিল এলো তুরস্কের। তো এইটা তো ধরে ফেলাইছে আমাদের সামি ভাইয়া, জুলকারনাইন সামির ভাইয়া, যে ঘটনাটা হয়েছে কিরে, বাংলাদেশের মানুষ যাকে মাথায় নিয়ে নাচতেছে, দেবতার পর্যায়ে তারা নিয়ে গেছে, এমন ভক্ত তার বাংলাদেশে, যেখানে সে শহীদ মিনারের সামনে খাড়া বড় বড় ইয়াং যত নেতা নেত্রী আছে তাদেরকে বায়াত পাঠ করাইতেছে, বলছে। তো কঠিন অবস্থা। তো এর পাসপোর্ট, এত বড় দেশপ্রেমিকের পাসপোর্ট তুরস্কের কেন? তো সে কিচ্ছু করেনি আমাদের সামি ভাই, সে তার ফেসবুক পোস্টে গিয়ে জাস্ট একটা প্রশ্ন করেছেন যে ভাই এই লোকটার পাসপোর্ট হলো তুরস্কের পাসপোর্ট, কত তারিখে কিভাবে তুরস্কের পাসপোর্ট পাইছে ইত্যাদি তার মতো সে ওইখানে লিখছে। কিন্তু লেখার শেষে একটা জায়গায় প্রশ্ন রাখছে যে তুরস্কতে আমরা যতদূর জানি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যদি আপনি মোটা অঙ্কের টাকা, মোটা ওই মোটা না, কিন্তু মোটা টাকা, বুঝছেন, মোটা টাকা, আপনার তো মোটা বললো আরেকটা মোটা বোঝেন। তো যাই হোক, ওই মোটা অঙ্কের টাকা যদি ইনভেস্টমেন্ট করেন, যেমন আমেরিকাতে করেন, কানাডাতে করেন, করেন, দুবাইতে করেন,
তারপরে মালয়েশিয়াতে করেন অথবা তুরস্কতে করেন, আপনাকে সেই দেশের সিটিজেনশিপ পেতে পারবেন। আপনি সেই দেশের সিটিজেনশিপ পেতে পারবেন একজন ইনভেস্টর হিসেবে। দুনিয়ার কম বেশি উন্নত দেশগুলোতে সিস্টেম রয়েছে। তো এখন আমাদের সামি ভাইয়া যখন তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে জানালো, এই নিয়ে একটা ভিডিও করেছে, আমি দেখে নিন, বেশ সুপার ডুপার হিট করা ভিডিও ইউটিউবে। তো সেই ভিডিওতে আমি এই কথাগুলি বলেছিলাম এবং মাহমুদুর রহমান ভাইয়ের প্রতি অনুরোধ করেছিলাম যে মাহমুদুর ভাই, এই তো ভাই কাহিনী, আপনি এত বড় দেশপ্রেমিক, এখন আবার বাকি যত দেশপ্রেমিক আছে আওয়ামী লীগ বিএনপি, তারা তো কম বেশি অন্য দেশের নাগরিক। তো ভাই আপনার দ্বারা আমরা এটা আশা করি না। আমরা ভাবছিলাম সত্যি ভাই সাচ্চা আপনি একেবারে 100% পিওর দেশপ্রেমিক, কারণ আপনার কাছে তো বাংলাদেশি পাসপোর্ট, ভাই আপনার বাংলাদেশে অত্যাচারিত হয়েছেন। তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যে কিনে আছে বাংলাদেশে খাঁটি 100% নাগরিক, তাই না? আর বাংলাদেশের পাসপোর্ট ফলে যখন অন্য দেশের নাগরিকত্ব নেন আপনি, তখন তো বুঝেই যাইবে এটা তো কোন লেভেলের দেশপ্রেমিক লোক আপনি, যে কিনা নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে আরেক দেশের নাগরিকত্ব নেয়, কোন লেভেলের দেশপ্রেমিক বুঝতে পারছেন। তো মাহমুদুর রহমান ভাইয়াকে ওই ব্যাপারে আমি একটা প্রশ্ন করেছিলাম যে মাহমুদুর রহমান ভাইয়া কেমনে কি ভাই আপনার বিরুদ্ধে তো এই অভিযোগ করছে, এখন আমরা তো সত্য মিথ্যা জানি না, কিন্তু এগুলো আমরা শুনতেছি এবং হাতের কাছে এই প্রমাণ আছে। তো মাহমুদুর রহমান ভাইয়া মুখ ফুইটা এখন আমাদের কিছু বলেনি। এই একই প্রশ্ন, যে প্রশ্নটা আমি আমার আগের ভিডিওতে করেছিলাম, এই বাংলা এডিশনের এই টক শোতে, এই ভদ্রলোক নামটা আমি জানি না, তো সেই ওই একই প্রশ্ন করছিল ইলিয়াস ভাইয়াকে এবং পিনাকিদাকে যে আপনারা এই ব্যাপারটা নিয়ে কিছু একটা বলেন। তো এখন দেখলাম পিনাকিদা বলতেছে, প্রথম ইলিয়াস ভাইয়ের প্রসঙ্গে আসি, তারপরে পিনাকিদা। তো পিনাকিদা বলতেছে যে ভাই এটা কোনো ব্যাপার নাকি, পিনাকিদা বলতেছে এটা কোনো ব্যাপার নাকি, মাহমুদুর ভাই তো জমিদার বংশের ছেলে। তো বুঝলাম জমিদার বংশের ছেলে, এটা তো আমি জানি না। তারপরে বলতেছে মাহমুদুর রহমান ভাই যেখানে বিয়ে করছে তার শ্বশুর বাড়িতে তো হাজার হাজার কোটি টাকা। চিন্তা পেরে গেলাম, হাজার হাজার কোটি টাকা হইতেও পারে, আমি তো ভাই জানি নাই মাহমুদুর রহমান ভাইয়ের বউকে, পোলাপানকে, তার শ্বশুর শাশুড়িকে আমি তো চিনি না। এরা চেনে, আমাদের ইলিয়াস ভাই নিশ্চয়ই চেনে, নেলে বললো কেমন হাজার হাজার কোটি টাকার ব্যাপার। তো তারপরে কি বললো, তারপরে বললো আরে ভাই তুরস্কের নেওয়ার জন্য, সিটিজেনশিপ নেওয়ার জন্য তো $2-4 লাখ যথেষ্ট, $2-4 লাখ, মানে কিচ্ছু নাই যে $2-4 লাখ বলো না, 2-4 লাখ টাকা না, কিন্তু $2-4 লাখ মানে কিচ্ছুই না, মানে ফাউল। 2-4 লাখ টাকা কিছু না, ওটা ফাউল ব্যাপার নাকি। 2-4 লাখ টাকা তুরস্কের সিটিজেন নিচে তো ওইটা ফালা নিয়ে গেছে, বুঝছেন, মুখটা খারাপ করলো না, বুঝছেন। তো এটা হলো আমাদের ইলিয়াস ভাইয়ের ভাষা। তো আচ্ছা সেটা শুনলাম, তো শোনার পর আমি সাথে সাথে ওই এআইতে গেলাম, বুঝছেন, এআই দিয়ে মারলাম আমি, বুঝছেন, এআই দিয়ে সার্চ মারলাম একটা, যে দেখি তো ঘটনা কি, তো তুরস্কের সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট বিষয়ের কাহিনিটা কি একটু দেখি। তখন দেখি এসে ওই যে দেখেন এআই দিয়ে মারছি আমি, ঠিক আছে। এখানে লেখা আছে বাংলাদেশি ন্যাশনালস ক্যান অবটেন এ টার্কিশ ইনভেস্টমেন্ট ভিসা, টেকনিক্যালি রেসিডেন্সি, সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট by investing a minimum of $400,000 in real estate or $500,000 in bank deposit. আমেরিকাতে কিন্তু লাখ শব্দটা নেই, আপনারা জানেন কিনা যায় না, ওরা হিসাব করে হলো হাজারে। আপনারা বলেন যেমন 1 লাখ, আমেরিকানরা বলা হলো 100,000। তো যার ফলে এআই দিয়ে ওইটাকে এভাবে লিখছে। তো $500,000, তার মানে কি বাংলাদেশি হিসাবে $5 লাখ। তো $5 লাখ বাংলাদেশি টাকা হয় প্রায় 6 কোটি টাকা। $5 লাখ বাংলাদেশি টাকা কত হয়? 6 কোটি টাকা। তো 6 কোটি টাকার বেলই দিল না আমাদের ইলিয়াস ভাই, বলতো সেই টাকা তো লামসাম, এটাতে সে তুরস্কের ভিসা নিতেই পারে, তার শ্বশুর বাড়ির লোকজন সব জমিদার, হাজার হাজার কোটি টাকার মালিক। বিশ্বাস না হয়, আমি তো কারো ভিডিও করি না, ওভারল্যাপ করি না, বুঝছেন, কপিরাইট গাইডলাইন নানান কারণ আছে। এই জন্য আপনারা এই কথাগুলো ইলিয়াস ভাই বলছে কিনা গিয়ে দেখে এসেন গিয়ে, আর যদি পারেন বাংলা এডিশনকে একটুখানি সাবস্ক্রাইব করে দিন, বুঝছেন, চ্যানেল বালা, বুঝছেন, চ্যানেল বালা খারাপ নিউজ করেন, আমি দেখছি। তো যাই হোক, তো সে বলে যে এটা, তো পর চিন্তা করলাম, তারপরে দেখি কী বলে, আরেকটু শুনলাম। তো সে বলতেছে যে একটা উদাহরণ দিল আমাদের ইলিয়াস ভাই, বলতেছে আমি যদি ভাই আমেরিকায় এসে এখন বিপদে পড়ি, আমার যদি এখন $1 লাখ দরকার হয়, আমার বাপ মার আত্মীয় স্বজনে যদি বাংলাদেশে ভালো পয়সা করে থাকে, ভাই আমি বিপদে করলে আমার বাপ মা ভাই বোনকে টাকা পাঠাবো না, আমার হেল্প করার জন্য পাঠাবো না? এটা দোষের কি আছে ভাই? এইখানটাতেই ভুল করলো। এই জায়গাটা যখন বলছে একেবারে আমার বুকটার ভিতরে লাগছে, বলছে না এই জায়গাটাই ভুল করলেন ভাই। কারে কি ভাবি আর কে কি করে। আপনি বাংলাদেশ ব্যাংকে যান, বাংলাদেশে যে কোনো ব্যাংকে যান, সোনালী, রূপালী, জনতা, কত ব্যাংক আছে না, যান না, যে কোনো জায়গায় যান, গিয়ে বলেন যে আপনি 5,000 টাকা বাংলাদেশ থেকে পাশের দেশ ইন্ডিয়াতেই পাঠাইতে চান, বেশি দূরে বললাম না, যান পাশের দেশ ইন্ডিয়াতেই 5,000 টাকা, $5,000 পাঠাইতে চান, বা পাকিস্তানে, বাংলাদেশে তো বন্ধু প্রতিম রাষ্ট্র পাকিস্তানে $5,000 ব্যাংকিং চ্যানেলে পাঠাইতে যান। দেখেন তো কত ধানে কত চাল, এটা যে কত বড় কঠিন একটা কাজ। বাংলাদেশ থেকে এই $5,000 পাঠানো ইন্ডিয়াতে বা পাকিস্তানে বা দুনিয়ার যে কোনো দেশে ব্যাংকের মাধ্যমে কত কাগজপত্র যে আপনার কাছে চাইবো, কত নিয়মকানুন যে আপনাকে ফলো করতে হবে, আপনার কোনো আইডিয়া নেই। যারা স্টুডেন্ট ভিসাতে আসে বিদেশে, তো তারা জানে
ব্যাংকে কী করে, তারপরে তো ব্যাংকে গিয়ে তারা তো হয়রানি কোনো শেষ নেই, পরে তারা হুন্ডি করেও পোলাপানদের টাকা টুকা পাঠায়, তারপরে পোলাপানদের ওদিকে পড়ে। তো বাংলাদেশে এই ইললিগেল এই হারামটাই এখন হালাল হয়ে গেছে এবং লিগেল হয়ে গেছে। কিন্তু ভাই সবার সাথে তো আপনাদের তুলনা দেওয়া যায় না। আপনাকে তো আমরা নৈতিকতার আদর্শ হিসেবে মানি, আপনি আমাদের মডেল, আপনি আমাদের ভবিষ্যৎ নেতা, আপনি তো অন্যের বিরুদ্ধে কথা বলেন। আপনি আবার ভাই কোন দুঃখে এসে হারামকে হালাল বানাইতেছেন, একজন ক্রিমিনালকে সাপোর্ট করতেছেন, কোন দুঃখে ভাই? আমরা কি আপনাদের কি ভাই সত্যি করে বলেন তিলেশ ভাই, আমাদের কি সবাই মূর্খ মনে হয় আপনার কাছে? আপনার যারা ফ্যান ফলোয়ার আছে বা আমরা যারা আছি বুঝছেন, আপনার আশেপাশে থাকে, আপনারা এতদিন প্রশংসা করছে, কী রে ভাই আমাদের দেখে কি গণ্ড মূর্খ মনে হয়? সিরিয়াস ভাই বলেন তো, গণ্ড মূর্খ মনে হয় কি না? আসলে আমরা আসলে সবাই চোর বুঝছেন, কিছু চোর হলো স্বীকৃত চোর, সে প্রমাণ করছে সে চুরি করে ছিল চোর, আর বাকিগুলো অপ্রমাণিত এবং স্বীকৃত না। এর কারণ হলো এই চোরগুলো তো চুরি করার চান্সই কখনোই পায়নি। যে যাদেরকে চোর বলি, যাদেরকে আমরা দেখতেছি, ধরতেছি, ছুঁতে পারতেছি, কিছু একটা করতে পারতেছি, জানি বুঝি, তাহলে তো চোর চোরই, ঠিক আছে। এখন ওই চোরের বদনাম যে বাকি চোর এরা করতেছে, আমরা তো এতদিন ভাবিয়েছি ভাই মানে ভুল, ওরই আল্লাহ লেভেলের খুবই ভালো মানুষ, এত প্রতিবাদী কথা বলে, এত ন্যায় নীতির কথা বলে, বুঝছেন তো কত ভালো মানুষ জানি। এখন মজার ব্যাপার হলো আমরা বুঝতেই পারি না বুঝছেন, যে এই বেচারা যে এত বদনাম করতেছে ওই চোরের বিরুদ্ধে গিয়ে, কারণ এই চোর তার ওই চুরি করতে পারতেছে না, চুরি করার সুযোগও তার নাই, তো এর জন্যই সে ওইটা করতেছে। তার নিজের ক্ষোভ থেকে একেবারে তুই করছ আমি পারি নাকি লেগে, তো এই হলো ভাই দুটোই চোর। তা একজনের চুরি কইরা চোর, আরেকটা চুরির ইচ্ছা মনের ভিতরে আছে, সে হলো আরেক চোর। তো এখন আমাদের ইলিয়াস ভাইয়ের কথা শুনে আমার জাস্ট ওই চিন্তাটা মাথার ভিতরে ঢুকলো। আচ্ছা ইলিয়াস ভাই, আপনি যে বললেন আপনি বিপদে পড়বেন আমেরিকাতে, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশে টাকা পাঠাবে, ঠিক আছে, এই জন্য বাংলাদেশে ব্যাংক আছে, প্রত্যেকটা দেশের আইন কানুন আছে, আমেরিকারও আইন কানুন আছে। আপনি বাংলাদেশ ব্যাংকে যাবেন, আপনি বাংলাদেশের ব্যাংকগুলো আছে, বাংলাদেশ ব্যাংকে যাবেন, বাংলাদেশের ব্যাংকগুলোতে গিয়ে আপনি আপনার কথা বলবেন যে আপনার কী বিপদ আপদ যা কিছু হয়েছে, এখন বাংলাদেশের কনস্টিটিউশনে যা লেখা আছে আপনাকে সেটা মেনে চলতে হবে এবং ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পাঠাবেন। সো দিস ইজ দ্য লিগেল ওয়ে টু ট্রান্সফার মানি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, দ্যাটস দ্য ওয়ে টু ডু, ইভেন আমেরিকা তো। আচ্ছা আপনি এটা করলেন না, করার ফলে আপনি কী বললেন, আমাদের ইলিয়াস ভাই উদাহরণ দিল কি, এখন যদি আমি যদি কারো কাছে আমেরিকাতে কারো কাছে টাকা ভাই আমার 100,000 ডলার দাও, আমার ভাই বোন বাংলাদেশ থেকে তোমার এই টাকাটা শোধ করে দেবো, দিস ইজ কল্ড হুন্ডি। নাম শুনছেন না? হুন্ডি, বাংলায় বলে হুন্ডি, ইংলিশে বলে মানি লন্ডারিং, অ্যান্ড দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স। এটাকে বলা হতে কি ক্রিমিনাল অফেন্স। ইভেন আমেরিকা থেকে যদি এটা করেন আপনি, দিস ইজ ক্রিমিনাল অফেন্স। বাংলাদেশ থেকে যদি কেউ করে থাকে এটাও ক্রিমিনাল অফেন্স, দুই দেশের আইনে, আমেরিকার আইনও বাংলাদেশের আইনও। এবং এই ক্রিমিনাল অফেন্সটাকে কীভাবে, এই হারাম কাজটাকে আমাদের ইলিয়াস ভাই হালাল বানিয়ে ফেললো, কি সুন্দর উদাহরণ। সামনে যারা আপনারা বসে বসে এই ভিডিও দেখছেন কত হাততালি দিয়েছে, আহা রে, এই তো দুধ কা দুধ পানিকে পানি পেয়ে গেছে, এই তো মাহমুদুর রহমান ভাই ভালোই করছে। আরে ভাই তার টাকা দরকার ছিল 4-5 লাখ ডলার, ইয়ার এমন কি 6 কোটি টাকা তো দিছে বাংলাদেশ থেকে, কেউ একজন 6 কোটি টাকা কারো না কারো হাতে দিয়ে দিয়েছে, আর ওইখান থেকে ওই টার্কির কারেন্সির নাম কি আমি তো জানি না, ভিডিওটা যারা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো ভাই টার্কির মুদ্রার নাম কি। তো যাই হোক ওই পরিমাণ টার্কির মুদ্রা হয়তো তাকে দিয়ে দিচ্ছে, তো সে কী করছে, ওই টাকা দিয়ে হয়তো রিয়েল এস্টেট কিনছে 4 লাখ ডলার, যেটা টার্কির আইন অনুযায়ী রিয়েল এস্টেট 4 লাখ ডলার, অথবা ব্যাংকে রাখতে হবে কত 5 লাখ ডলার, এটি ছিল শর্ত। তার মানে বাংলাদেশের টাকা প্রায় 5 থেকে 6 কোটি টাকা, তো দিস ওখান থেকে করছে। কিন্তু ভাই টোটালটা তো হারাম, টোটাল সিস্টেমটা তো হারাম, ইললিগেল অ্যান্ড ক্রিমিনাল অফেন্স, টোটাল জিনিসটাই। কত সহজভাবে আপনি বলে ফেলেন ইলিয়াস ভাই, কত সহজভাবে বলে ফেলেন, এটা দিয়ে এটা করছে, এটা দিয়ে এটা করছে, এর জন্য মানে হালালটা হারাম হয়ে গেল। কারে কি বুঝাইলেন ইলিয়াস ভাই, কারে কি বুঝাইলেন? এখন আপনারা যারা কি ভক্তরা আছে, সব ভক্তরা ইলিয়াস ভাই অন্ধ না, আর সব ভক্ত তো আর তাদের মাথাটা বেঁচে দেয়নি, আর তাদের পার্সোনালিটিকে আপনার কাছে বেঁচে দেয়নি। আপনার কথা শুনতে ভালোবাসে, আপনাকে ভালো লাগে, আপনি প্রতিবাদী ভিডিও করেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন, এই জিনিসটা ভালো লাগে। তো যার ফলে আমি নিজেও আপনার একজন ফ্যান এবং সাবস্ক্রাইবার মিয়া, সিরিয়াস। এখন আপনি যে একটা হারাম কাজকে, একটা লিগেল কাজকে লিগেল বানাইতেছেন, আপনি ভাবছেন বহুত ভাবা করাবেন, কিন্তু আমরা তো পয়েন্টটা ধরে ফেলছি। এই যে প্রশ্নটা আমি আপনাকে করলাম, একটা হারাম কাজকে আপনি হালাল কিভাবে বানাইলেন, আর একটা ইললিগেল ক্রিমিনাল অফেন্সকে আপনি কি করতেছেন, এটাকে কি বলতেছেন, আপনার ধারণা আছে? বরঞ্চ এটা না করে আপনার উচিত ছিল এই মাহমুদুর রহমান ভাইকে সাথে করে নিয়ে আসা, বা তাকে জিজ্ঞেস করা যে ভাই তুমি যে তুরস্কের সিটিজেন হয়েছে কেমন হয়েছে, তোমার এই পয়সার সোর্সটা কি, সেটা জিজ্ঞেস করে বরঞ্চ আমাদেরকে যদি বলতে পারতেন, বুঝাই বলতে পারতেন সাক্ষী প্রমাণ দিয়ে, সেটা ছিল জায়েজ এবং হালাল।
আর বাকি যেগুলো করছেন টোটালটা আপনি ইলিগেল কথাবার্তা বলে গেছেন এবং হারাম উপায়ে যে টাকাটা বাংলাদেশে, হারাম কেন বলি কথাটা আমি কষ্টের সাথে বলতেছি, কারণ বাংলাদেশের এই টাকাটা তারা যেভাবে পাইছে, যদি পাঠেও থাকে মাহমুদুর রহমান, এটা তো ভাই গরিব মানুষের টাকা, কোথাও না কোথাও থেকে তারা এই টাকাটা লুটপাট করছে, কোথাও না কোথাও থেকে কাউরে ঠেকায় বা কিছু করে কোনো না কোনোভাবে এত টাকার মানুষ বাংলাদেশে এত সহজ হওয়া সম্ভব না, তার পয়সাটা বের করছে। আর ধরেন এগুলো করেনি কারোর অত্যাচার নির্যাতন কইরা, বুঝছেন, ব্ল্যাকমেল করে পয়সা রোজগার করেন, এমনি তাদের হালাল পয়সা আমি ধরলাম, কিন্তু হালাল পয়সাটা তো ভাই বাংলাদেশে হালাল উপায়ে ব্যবহার করতে হবে। কিন্তু সবাই যদি বাংলাদেশের হালাল পয়সা হারাম ওয়েতে যদি অন্য দেশে পাঠায় থেকে দিলে দেশের কি হবে? এর জন্য আমি বারবার বলতেছি এটা হলো হারাম একটা কাজ, কারণ আপনি দেশকে তো ভালোবাসেননি, দেশের টাকা খোকলা করে দিয়েছেন, দেশের $5 লাখ বিদেশে পাঠিয়ে দিয়েছেন আপনি, আর আপনি ইলিয়াস ভাই বলতেছেন এটা কোনো ব্যাপারই না, এইভাবে করে টাকা টাকা নিয়ে গেছে কোনো না কোনোভাবে, তারপরে সে ওখান থেকে তুরস্ক সিটিজেন, তো কার বাল ফালা নিয়ে গেছে, মুখের কথাটা ভাষাটা এরকম। তো এই অবস্থা। তো যখন ইলিয়াস ভাই এগুলো বলছিল, তো এই জিনিসটা আমাদের পিনাকি ধার ধরতে পারছে, তার তো মাথা চুল পাকছে, সে তো এত ইলিয়াস ভাইয়ের মতো এত লাফায় না, বুঝছেন, সে তো ইলিয়াস ভাইয়ের মতো এত লাফায় না, সে তো এত লাফাই তার ফেসবুক খাইছে, ইউটিউব খাইছে, শুনছি তো এখন ঠিকঠাক মতো উবারও চালায় না, সেটা নিয়ে একটা ভিডিও করুন না 2-1 দিন পর, তার দৈনন্দিন দিনকালও খুব কষ্টে যেতেছে, কাজ নাই তো তার। এই ভিডিওতে সেই প্রসঙ্গে আমি কথা বলবো না, অন্য কোনো ভিডিওতে বলবো, আজকে এটা দিয়ে থাকি। তো এখন দেখেন তো ইলিয়াস ভাই পিনাকিদা এই পয়েন্টটা ধরে ফেলছে, তো এখন পিনাকিদা মাঝখান থেকে ঢুকে কী বললো যে না মনে হয় এইটা না, কারণ সে বুঝতে পারতেছে যে একটা হারামকে হালাল বানাইতেছে ইলিয়াস ভাই, এবং বহু মানুষ এটা দেখতেছে, সব মানুষ তার মূর্খ না, তার দর্শক যারা আছে। আচ্ছা, তো এখন পিনাকি দায় সে কী বললো, আরে ভাই এগুলি না, মূল কারণটা ছিল এই তুরস্কের যে বাদশাহ সুলতান প্রেসিডেন্ট নাকি এরদোগান, তো এরদোগান বিশেষ পাওয়ার ব্যবহার করে এরদোগান বিশেষ পাওয়ার ব্যবহার করে মাহমুদুর রহমান ভাইকে পাসপোর্ট দিয়েছে। তো ঠিক আছে, সেটাও মানলাম। তো আমরা জানতে চাই, বাংলাদেশের মানুষ হিসেবে আমি জানতে চাই, বুঝছেন, আপনাদের আশা করি একই প্রশ্ন, সেটা হলো কি উপায়ে সে যে তার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশনটা করেছে তুরস্ক সরকারের কাছে, সেই অ্যাপ্লিকেশনের ফর্মের কপি তো মাহমুদুর ভাইয়ের কাছে আছে। পৃথিবীর সব দেশই যখন আপনি সিটিজেন হওয়ার জন্য বা গ্রিন কার্ডের জন্য বা রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করবেন, একটা অ্যাপ্লিকেশন আছে, তো অ্যাপ্লিকেশনের আপনি কী কী রিকোয়ারমেন্ট চেয়েছিল, কী কী রিকোয়ারমেন্ট পূরণ করার ফলে আপনি এই পাসপোর্টটা পেয়েছেন তুরস্কে, সেই ফর্মের ভিতরে উল্লেখ আছে কী কী ডকুমেন্টস হিসেবে আপনি এগুলো দিয়েছিলেন, সেই ফর্মটার জেনুইন একটা কপি তো ইসের কাছে আছে, মাহমুদুর রহমান ভাইয়ের কাছে আছে। তো মাহমুদুর রহমান ভাই যদি সত্যি সত্যি এত বড় দেশপ্রেমিক হয়ে থাকে, যে কিনা বাংলাদেশের শহীদ মিনারের সামনে খাড়া বায়াত নেওয়ায় অন্যান্য নেতাদের, বুঝছেন, যে ওই লেভেলে পৌঁছে গেছে, আমি তো নিজের টাস্কে লেগে গেছি, যে লোকের এত শ্রদ্ধা করতাম সারা এই লোকে দেখি আরেক দেশের সিটিজেন, তাই ভাই বাংলাদেশের যত নেতা ফেতা যারা আছে সবাইকে আরেক দেশে তাদের সেকেন্ড হোম বানিয়ে রাখছে, তারপরে সে বাংলাদেশে দেশ সেবা করার জন্য। আরে ভাইরা বাংলাদেশের দেশ সেবা করতে, ওইটা মারতে লেখা বাংলাদেশ আইসে, বুঝছেন, মুখটা খারাপ হয় দেখে। তো আমাদের কাছে এটি মনে কত বড় বড় এক একজন দেশপ্রেমিক দেখছেন, তুরস্কের নাগরিক, আমেরিকার নাগরিক, কানাডার নাগরিক, ফ্রান্সের নাগরিক, কি এক অবস্থা, অস্ট্রেলিয়ার নাগরিক, হ্যান ত্যান ইত্যাদি, এরাই চালাইতেছে বাংলাদেশ, এরাই হলো বিরাট দেশপ্রেমী, আমার মাথায় ঢোকে। তো যাই হোক ভাই, এই ভিডিওটার মাধ্যমে একটা রিকোয়েস্ট হলো মাহমুদুর ভাইয়ের পর্যন্ত যদি আমার ভিডিওটা পৌঁছায়, ভাই যাহা রটে তাহা তো কিছু বটেই, বুঝছেন। তো আপনি কী উপায়ে তুরস্কের পাসপোর্ট পাইছেন, আপনি যদি অন্য বাংলাদেশি অন্য পলিটিশিয়ানরা কে কী করে না করে সেই উদাহরণে আপনি যে না, বুঝছেন, তারা তো সবাই খারাপ, তাদেরকে তো আমরা খারাপ বলি, আপনি তো ভাই ভালো মানুষ মাহমুদুর ভাই, হ্যাঁ আপনি বলছেন আপনি তো ভাই ভালো মানুষ, তো আপনি পাবলিকের প্রশ্নের উত্তর দেন। আমি তো বললাম আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশনটা যেটা জমা দিয়েছিলেন তুরস্ক স্টেট ডিপার্টমেন্টে, তো দেন সেই ফর্মে কপিটা দিয়ে দিলে তো হয়ে যায়। জুলকার নাইট যেমন আপনার পাসপোর্ট দেখা যা কিছু বলে দিয়েছে যে বেটা তুরস্ক নাগরিক, এবার বাংলাদেশের পাসপোর্টই ব্যবহার করে না, তুরস্কের পাসপোর্ট দেশে বাংলাদেশ আসছে। তা আপনি বের করে দেখা দেন যে ভাই আমি যে তুরস্কের পাসপোর্ট পাইছি, এই দেখো, যদি ইনভেস্টমেন্ট দেওয়া হয়ে থাকে তো বলেন ইনভেস্টমেন্ট দিয়ে পাইছি এবং কীভাবে টাকা নিয়ে গেছেন সেটা বলে দেন। আর যদি চুরি করে এগুলো করে থাকেন, হারাম উপায়ে যদি এগুলো করে থাকেন, ইলিগেল ওয়েতে করে থাকেন, তাহলে আপনি তো বিরাট ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তাও আবার বাংলাদেশে তো ক্রিমিনাল, এটা ডোমেস্টিক ক্রিমিনাল, কিন্তু যেহেতু আবার ঘটনা ঘটেছেন আরেক দেশে গিয়ে তুরস্কতে, তো এখন তো দুই দেশের কাহিনী যেখানে আছে, এটাকে আমরা ইংলিশে বলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, বুঝছেন। তো আমি আপনার ভালোর জন্যই বলতেছি, কি হয়েছে না হয়েছে, যদি আপনার সৎ হয়ে থাকেন তো এগুলো ব্যাখ্যা দেন, আর যদি অসৎ হয়ে থাকেন, ক্রিমিনাল হয়ে থাকেন, ক্রিমিনালরা কোনোদিন পাবলিকের প্রশ্নকে ফেস করে না, কখনো কোনোদিন দেখবে না, যাদের কিনা নৈতিকতা নাই, যাদের আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স নেই, পার্সোনালিটি নেই, তারা কখনো পাবলিকের প্রশ্নের উত্তর দেয় না। ঈশা কারণ কি দিবে, আইবে কি এই দিব উত্তরটা দিবে কি আমার বুঝাই বলেন, বেড়া তো ক্রিমিনালগিরি করে বলেছে, বেড়া তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, কি উত্তর দিবে?
তো ভাই হাতে পায়ে ধরে আমি অনুরোধ করতেছি এই ভিডিওর মাধ্যমে, যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, হন তুরস্কের সিটিজেন, আমার দোষের কিছু নেই, এরকম বহু সিটিজেন হলো বাংলাদেশে বিরাট বড় এক একজন দেশপ্রেমী, আর ওইটা তো আমি কোনো প্রশ্ন করতেছি না আপনাকে, চলো কেমনি আমাদের কিসমতে এটি আছে, কিন্তু এত পাসপোর্টটা কীভাবে পাইছেন জাস্ট এইটা একটুখানি বলেন, ইনভেস্টমেন্ট ভিসা দিয়ে নাকি এর দোকান বিশেষভাবে বিশেষ দয়ার পরবেশ হয়ে আপনাকে পাসপোর্টটা দিয়েছে, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে সব কিছু উল্লেখ আছে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি পাবলিকলি দিয়ে দেন, হয়ে গেল, যদি আপনি অনেস্ট হয়ে থাকেন। আর যদি ওই প্রশ্নের উত্তর আপনি না দেন, তো কিছু নাকি কি বললাম আর ওটা রিপিট করতে চাচ্ছি না। ভালো থাকেন ভাই, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।